বেশ কয়েকটা বড় আকারের সাপ ইঁদুরগুলোকে অনুসরণ করে তাদেরকে ধরতে ঘরের মধ্যে এঁকে বেঁকে ঢুকে এলো। লিলি বলে উঠল, আরে এরা ল্যাব থেকে বেরোলো কি করে? আরও একটা সাপ দ্রুত এঁকে বেঁকে ঢুকে এলো ঘরের মধ্যে। লিলি আর জয়চাঁদ অপ্রস্তুত হয়ে পড়ল। লিলি রিভলভার উঁচিয়ে গুলি করতে গেল তার দিকে ধেয়ে আসা একটা সাপকে, কিন্তু লিলি কিছু করার আগেই হঠাৎই দরজার আড়াল থেকে একজন ঝাঁপিয়ে পড়ল তার ওপর। নমস্কার, আমি অরূপ। তোমরা শুনছো BSX 2.0। বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসবো তার নোটিফিকেশান সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য লেখক শ্রী দেবাশিস মজুমদারের গল্প অবলম্বনে আরশোলা। আজকের গল্পের প্রধান চরিত্রে গোবর্ধন গড়গড়ি, কেদার শর্মা, জয়চাঁদ, লিলি, মলি, জনি, ভিকি, হরি এবং কচি। আজকের গল্প পাঠে আমি অরূপ। বিভিন্ন চরিত্রে আজকে আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর, পীযূষ, শ্বেতা, পূজা, সৌমির, রাজ এবং নীলেশ। পোস্টার ডিজাইনে নীলেশ। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, আরশোলা। টেবিলের ওপর ফোনটা বেজে উঠতেই কেমন যেন বিব্রত বোধ করলেন ডেপুটি ইন্টেলিজেন্সি চিফ গোবর্ধন গড়গড়ি। তিনি জানেন কলটা কোথা থেকে এসেছে। একটু ইতস্তত করে রিসিভারটা তুলে হ্যালো বললেন। ওপাশ থেকে ন্যাশনাল সিকিউরিটি চিফ কেদার শর্মার কণ্ঠস্বর শোনা গেল। মিস্টার গড়গড়ি, এখনো মিশনের কোনো রিপোর্ট নেই কেন? আপনার এজেন্ট করছেটা কি? আমাকে তো পিএমওর কাছে জবাবদিহি করতে হচ্ছে। গড়গড়ি কোনো মতে বললেন, স্যার, আমার বেস্ট এজেন্টকে আমি কাজে লাগিয়েছি। সে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট করেনি আমাকে। কেদার শর্মা রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, মানে এই রকম একটা মিশনে আপনি একজন এজেন্টকে খোলা ছেড়ে দিয়েছেন, কোনো ব্যাকআপ, কোনো ট্র্যাকিং নেই। আপনাকে ডেপুটি চিফ অফ ইন্টেলিজেন্সি কে বানিয়েছে বলুন তো? আপনার এজেন্ট যদি শত্রুপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে যায় তাহলে তাকে চেক করবে কে? গোবর্ধন গড়গড়ি কোনো মতে বললেন, না না স্যার, ট্র্যাকিং ব্যাকআপ আছে। আজকের মধ্যে আমি সব রিপোর্ট পেয়ে যাব। আমি সব কিছু রেডি রেখেছি। এসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করলে কি ঠিক চলে? তবে যে এজেন্ট কাজে আছে সে আমাদের বেস্ট এজেন্ট, 100% রিলায়েবল। আর ব্যাকআপ সেখানে কে? গোবর্ধন বললেন, আপনি ভালো করেই জানেন স্যার, এসব কথা ওভার দ্য কলে বলা যায় না। তবে ব্যাকআপ একটি আরশোলা, ককরোচ। সে যে কোনো জায়গাতেই ঢুকে পড়তে পারে। কেদার শর্মা একটু শান্ত হয়ে বললেন, সময় কিন্তু আর বেশি নেই। আমাদের রিপোর্ট অনুযায়ী যা ঘটবে তা কাল সকালের মধ্যেই ঘটবে। আপনার ব্যাকআপকে তাগাদা দিন। অ্যাটলিস্ট আমাদের সিচুয়েশনটা জানতে হবে। আপনার এজেন্ট আসল লোককে ট্র্যাক করতে পেরেছে কিনা তাও জানা দরকার, না হলে আমরা মুভ করবো কি করে? গোবর্ধন বললেন, রাইট স্যার, আমি এখনই আমার ডেস্ক টিমের কাছে গ্রাউন্ড অবস্থার খোঁজ নিচ্ছি। কেদার শর্মা কলটা কেটে দিলেন। গোবর্ধন ডেস্ক টিমকে অ্যালার্ট বেল বাজিয়ে কল করতে যাবেন, তখনই ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে এলো ডেস্ক টিমের অ্যানালাইজার মলি। মলি এতই উত্তেজিত যে ঘরে ঢোকার আগেই নক করে পারমিশন নিতেও ভুলে গেছে। সে দ্রুত ঘরে ঢুকে এসে বলল, স্যার স্যার, আরশোলা, আরশোলা স্যার। গোবর্ধনও ব্যাপারটা বুঝতে না পেরে এক লাফে নিজের চেয়ারের ওপর বসে পড়ে বললেন, কোথায় কোথায় আরশোলা? কই দেখছি না তো। মলি
অবস্থার বেগতিক বুঝে তাড়াতাড়ি বলে উঠল, না না স্যার, এজেন্ট ককরোচ, এজেন্ট আরসুলা সিকিউর লিঙ্কে একটা কোডের মেসেজ পাঠিয়েছেন, আর সেটা আমি ডিকোড করেছি স্যার। এই যে, এই যে সেই মেসেজ। তাড়াতাড়ি একটা সাথে করে আনা ডিজিটাল বোর্ড গোবর্ধন গড়গড়ির দিকে এগিয়ে দিল মলি। গোবর্ধন আবার স্বাভাবিকভাবে নিজের চেয়ারে বসে সেটা ভালো করে দেখলেন। তারপর মুখ গম্ভীর করে বললেন, বেশ ক্রিটিক্যাল কেস। আমি চিফ অফ ইন্টেলিজেন্সকে কল করে অপারেশন পারমিশন নেওয়ার ব্যবস্থা করছি। তুমি অফিসার মাইকেলকে বলো এখনই যেন এই মেসেজের ব্যাপারটা ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে ব্রিফ করে। ব্যাপারটা খুবই চিন্তার। ইয়েস স্যার। বলে মলি ডিজিটাল বোর্ডটা নিয়ে বেরিয়ে গেল নির্দেশ পালন করতে। গোবর্ধন আবার ফোনের রিসিভারটা তুলে নিলেন চিফ অফ ইন্টেলিজেন্সকে ব্যাপারটা জানানোর জন্য। বাড়িটাকে বেশ কয়েকদিন ধরেই নজরে রেখেছে জনি। এলাকার মধ্যে এই বাংলো টাইপের বাড়িটাই একটু তফাতে। বাড়িতে বেশি লোকজনও থাকে না, বাসিন্দা মাত্র 2 জন মানুষ আর ভৃত একজন। বাড়ির মালিকের নাম জয়চন্দ বর্মন। খুব বেশি দিন হলো এই বাড়িটাতে আসেননি তিনি। ভদ্রলোক নাকি নানান রকম বৈজ্ঞানিক গবেষণা করেন। বাড়িতে একটা ল্যাবরেটরিও আছে। আর বাড়িটিতে বেশ কিছু পোষ্য সাপ, ব্যাঙ, ছুঁচো, খরগোশ ও ইঁদুর আছে। আছে নানান রকম যন্ত্রপাতি। পরিচিতরা তাকে ডাক্তার বলে ডাকে। বাড়ির নেম প্লেটেও ডক্টর শব্দটি আছে। যদিও ইনি রোগী দেখা ডাক্তার নন, সঙ্গে আছেন এনার স্ত্রী লিলি। ভদ্রমহিলা বেশ চটকদার গোছের সুন্দরী, তবে খুব একটা কারোর সঙ্গে মেশেন না, বা বলা ভালো ওই ডাক্তার লোকটি তার স্ত্রীকে কারোর সঙ্গে মেলামেশা করতে দেন না। দুজনের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে। বাড়ির চাকরটি একদিন পাড়ার মোড়ের চায়ের দোকানে আর একজনের সঙ্গে বসে গল্প করতে করতে এই বিষয়ে কিছু কথা বলছিল। কোথাও হানা দেবার আগে এই জায়গা সম্বন্ধে বিস্তারিত খবরাখবর নিয়ে রাখা জনির পুরনো স্বভাব। তাই তো আজ পর্যন্ত সে কোনোদিনও ধরা পড়েনি। বাড়িতে যে টাকা পয়সা গয়নাগাটি ভালো পরিমাণে রয়েছে তা জনি ভালো মতোই খোঁজখবর নিয়ে দেখেছে। চাকরটাই চায়ের দোকান এসে তার এক বন্ধুকে এসব কথা বিড়ি টানতে টানতে বলে। চাকরটার নাম হরি, আর যাকে সে এইসব কথা বলে তার নাম কচি। কচি কাছেই একটা গ্যারেজে জোগাড়ের কাজ করে, থাকে গ্যারেজের পাশেই একটা টিনের ভাঙা ঘরে। দুজনে রোজই ওই চায়ের দোকানে বসে কিছু সময় গল্প গুজব করে। জনি তাদের কাছাকাছি বসে সম্পূর্ণভাবে তাদের সব কথা শুনে পরিকল্পনা গুছিয়ে ফেলেছে। আরেকজন ইদানিং ওই বাড়িতে খুব যাতায়াত শুরু করেছে। সে হলো স্থানীয় সদ্য খোলা ডিপার্টমেন্টাল স্টোরের তরুণ মালিক ভিকি। লিলি ম্যাডাম নতুন উদ্বোধনের পর একদিন ওই ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলেন। তারপর থেকে তাকে আর দোকানে যেতে হয়নি। মাঝে মধ্যে চাকর হরিকে অবশ্য পাঠান। হরি অবশ্য খুব একটা জিনিসপত্র কিছু দোকান থেকে কিনে আনে না কোনোদিন। ভিকি অন্যান্য জায়গায় নিজের কর্মচারীদের পাঠালেও ডাক্তারের বাড়িতে ম্যাডামের পাঠানো লিস্ট অনুযায়ী ডেলিভারি দিতে সে নিজেই যায়। আর অবশ্যই সেই সময়ে জয়চাঁদ বাড়িতে থাকেন না। ভিকি বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে আসে। জনি লক্ষ্য করেছে সেই সময় হরিকেও বাড়ি থেকে কোনো অচিলাই বের করে দেন লিলি। হরি তখন ক্লাবের পেছন দিকে রুয়াকে বসে বিড়ি টানে। চায়ের দোকান ছাড়া এই রুয়াকেও কাজ না থাকলে কচি এসে বসে হরির সঙ্গে বিড়ির টানের সঙ্গ দেয়। ভিকি আর লিলির মধ্যে কিছু ঘোটালে যে পাকছে, গড়বড় মশলাদার কিছু একটা ঘটছে, তা জনিও বেশ বুঝতে পেরেছে। সে সব খবরাখবর নিয়ে রেখেছে। এবারে শুধু পরিকল্পনা মাফিক অপারেশনে নেমে পড়তে হবে।
রাতের বেলা যখন চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে, তখন পুরোদমে তৈরি হয়ে জয়চন্দ্রের বাড়ির সামনে এসে হাজির হলো জনি। আজ সকাল থেকে চাকর হরিকে দেখা যাচ্ছে না। গতকাল দুপুরের পর আর তাকে দেখা যায়নি। আজকে সকালে চায়ের দোকান থেকে একাই ফিরে গেছে কোচি। দুপুরে ক্লাবের রুয়াকে হরি বা কোচি কেউই আসেনি। তবে বেলার দিকে জনি একবার কোচিকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখেছে। লিলি ম্যাডাম আজ একবার ভিকির ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলেন। জনি কাঁচের দরজার বাইরে থেকে দেখেছে লিলি কাঁদতে কাঁদতে কিছু বলতেই ভিকি তার হাত চেপে ধরল। কিছু পরে লিলি চোখের জল মুছতে মুছতে বাড়ির দিকে চলে গেলেন। তারপর থেকেই বাড়ির নিস্তব্ধ। ডাক্তার একবার বেলার দিকে বেরিয়েছিলেন, তখনই লিলি গিয়েছিলেন ডিপার্টমেন্টাল স্টোরে। জয়চাঁদ ফিরেছেন বিকেলের দিকে। জনি একবার পিছনের জানলার বাইরে থেকে উঁকি মেরে দেখেছে জয়চাঁদ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সন্ধ্যে থেকেই মদ খেতে ব্যস্ত ছিলেন। আজ প্রায় রাত 9টার মধ্যেই বাড়ির সব ঘরের আলো নিভে গিয়েছিল। উত্তম লক্ষণ জনির পক্ষে। দুজনেই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। জনের কাছে বেহুঁশ করার স্প্রে রয়েছে। ঘুমন্ত মানুষকে বেহুঁশ করা আরও সোজা। আর এই বাড়িটায় সুবিধে হলো বাইরে কোনো দারোয়ান নেই, ভেতরে কোনো কুকুর নেই। অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে তারা সবাই খাঁচায় বন্দি, নয়তো কাঁচের বাক্সে বন্দি। সেগুলি সবই থাকে বাড়ির পেছনের দিকে ল্যাবরেটরিতে। ওই দিকে না গেলেই হলো। জনির তো দরকার শুধু সিন্ধু কালমারি। এইসব তালা খোলা বা কম্বিনেশন খোলার বিশেষ যন্ত্র রয়েছে জনির কাঁধে ঝুলানো এই ব্যাগে। আজই পুরো বাড়ি সাফ করে দেবে সে। এত ভালো সুযোগ ছাড়া যায় না। বাড়ির সামনে পৌঁছে মুচকি হেসে নিজের তারিফ নিজের মনে মনে করে অনায়াসে নিচু পাঁচিল টপকে বাড়ির কম্পাউন্ডে ঢুকে পড়ল জনি। সন্ধ্যের দিকেও একবার পাঁচিল টপকে চুপি সারে ঢুকলো পিছনের একটা ঘরের জানলার দিকে। উঁকি মেরে সে অবস্থার একটা আন্দাজ আগেভাগেই করে গেছে। জ্যোৎস্না রাত হওয়ায় বেশ সুবিধাই হলো জনির। অনায়াসেই সে চাঁদের আলোর সাহায্যে সামনের ছোট কম্পাউন্ড পেরিয়ে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেল সে। আলাদা করে আর টর্চ জ্বালাতে হলো না। কিন্তু বাড়ির সামনে দরজা পর্যন্ত পৌঁছাতেই জনি বুঝল সে একা নয়। আরও একজন পাশের এক থামের আড়াল থেকে বেরিয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে। আরও একজন চোর নাকি? না, চুরির প্রফেশনেও কম্পিটিটর বেড়েই চলেছে। লাইনে এত ছেলে এসে গেছে যে সব ক্ষেত্রেই প্রতিযোগিতা। তবে একই বাড়িতে একদিনে আরেক চোরের সম্মুখীন হওয়া অভিজ্ঞতা জনের এই প্রথম। অন্য লোকটা জনিকে দেখতে পায়নি। সে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টায় রত। তার চলন দেখে জনি অবশ্য বুঝল লোকটা একেবারে রাবিশ, অতএব ওয়ার্থলেস, অপদার্থ। যেভাবে হাতড়াচ্ছে তাতে এ বেটা কোনোদিনও বাড়ির ভেতরে কায়দা করে ঢুকতে পারবে না। জনি চুপি সারে এগিয়ে গেল লোকটার দিকে। একদম পেছন থেকে পৌঁছে নিজের ঝোলায় থাকা তার ছোট ছুরিটা বের করে লোকটার গলায়। তুই কে রে? আমার সিগারেট জায়গায় আগে ভাগে এসে লাফালাফি করছিস? লোকটা এই অতর্কিত আক্রমণে কিছুটা ভয় পেলেও পাল্টা বলে উঠল, তুই কে? আগে বল তুই কে? চুরের মতলবে এসেছিস তো? লোকটা বলল, আমি চোর নই, কিন্তু তুই কে আগে না বললে আমি কিছুতেই আমার কথা বলবো না। তুই কি ডাক্তারের কোনো সাগরেদ নাকি? জনি বলল, যদি তাই হয় তাহলে তোর অসুবিধা কোথায়? কথাটা শোনা মাত্রই আগের লোকটা হঠাৎ নিচু হয়ে কিভাবে যেন জনির হাত থেকে নিজেকে মুক্ত করে পাল্টা একটা লেঙ্গি মেরে জনিকে সামনে ফেলে দিল। বলল, অসুবিধে এই যে আজ ডাক্তারের কোনো চেলাই আমাকে আমার কাছ থেকে সরাতে পারবে না। বলেই বিশাল ঘুষি তুলে জনিকে মারতে উদ্যত হলো। লোকটাকে যতটা উজবুক ভেবেছিল সে,
অতটা সে নয়, গায়ে জোরও আছে বেশ। জনি তাড়াতাড়ি হাত তুলে বলে উঠল, আরে রে দাদা, করো কি? আমরা হলাম চড়ে চড়ে মাস্ত তো ভাই, আমাদের কি মারামারি করতে আছে? যা পাবো দাদা নিজেদের মধ্যে ভাগ করে নেব। লোকটা ঘুষি থামিয়ে বলল। তুই চোর? জনি বলল, আলবাত চোর, আমাদের সংগঠনের লাইসেন্স আর পারমিট আছে আমার। লোকটা ঘুষি সরিয়ে নিয়ে বলল। আমি চোর নই। জনি অবাক হয়ে বলল, তবে তুমি কে দাদা? লোকটা নিজের মুখে থাকা মাস্কটা খুলে ফেলল। প্রথমটা বুঝতে না পারলেও একটু ঠাহর করতেই লোকটাকে চিনতে আর অসুবিধা হলো না জনির। সে বলে উঠল। আরে ভিকি দাদা যে, কি ব্যাপার? ভিকি বলল, তুই আমাকে চিনিস? বিলক্ষণ দাদা, তোমার ডিপার্টমেন্টাল স্টোরের আমিও একজন কাস্টমার, কিন্তু তুমি এখানে কেন দাদা? আমার ভালোবাসাকে বাঁচাতে এসেছি। ওই শয়তান জয়চন্দ্র আমার লিলির ওপর খুব অত্যাচার শুরু করেছে। মেয়েটা আজ আমার কাছে এসে কেঁদে পড়েছে। আমি ওকে কথা দিয়েছি এই লঙ্কা থেকে আজ রাতেই ওকে উদ্ধার করে নিয়ে যাব। ওকে এখান থেকে বের করে নিয়ে সোজা যাব পুলিশের ওপর মহলে। তারপর ওই জয়চন্দ্রকে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়ে জেলের ঘানি ঘোরাবো। ভালোই হয়েছে, আমি আমার লিলিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব, আর তুই ওই জয়চন্দ্রের আলমারি ফাঁকা করে দিয়ে ওকে কাঙাল করে দে। আমি তোকে এক্সট্রা পুরস্কারও দিব, শুধু আমাকে ভেতরে ঢুকতে একটু হেল্প কর। লিলি বলেছিল একটা কড়াদিন জানালা ওই পশ্চিমের কোনো একটা ঘরের দিকে খোলা রাখবে। সেটাই বুঝতে পারছি না কোন জানালা। তোদের তো এইসব জল ভাত, আমাকে ঘরে ঢুকতে একটু সাহায্য কর দেখি। ঠিক তখনই পিছনে একটা খসখস আওয়াজ হতেই দুজনেই সতর্ক হয়ে গেল। দুজনেই দ্রুত দুদিকের দেওয়ালের আড়ালে সরে গেল। পূবের পাঁচিলের নিচের দিকটায় কাছে কিছু একটা শুকনো পাতা পড়ে রয়েছে। খসখস মর্মর আওয়াজটা ওই দিক থেকেই আসছে। কেউ ওই দিকের পাঁচিল টপকে ভেতরে এসে নেমেছে। জনি আর ভিকি একরকম শ্বাসরুদ্ধ করে আগন্তুকের জন্য অপেক্ষা করে রইল। একজনকে একটু পরে দেখা গেল সন্তর্পণে সাবধানে চারিদিকে নজর রাখতে রাখতে আসছে। মুখটা এখনো ভালো করে বোঝা যাচ্ছে না। লোকটা একটু এগোতেই একযোগে জনি আর ভিকি তার উপর ঝাঁপিয়ে পড়ল। এই অতর্কিত আক্রমণের জন্য লোকটা তৈরি ছিল না। ভিকি গিয়ে সপাটে তাকে জাপটে ধরল, আর জনি তার গলার কাছে নিজে সেই ছোট্ট ছুঁইটা ধরল। লোকটা কাউমাও করে বলে উঠল, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি চোর নই, চোর নই। মুখের বিড়ির গন্ধ আর গলার আওয়াজে লোকটাকে চিনতে পারল জনি। সে বলে উঠল, তুই হরির বন্ধু কোচি না? লোকটা হাউমাউ করে বলে উঠল, হুম, ঠিক চিনেছে দাদা, আমি গ্যারেজের কোচি। হরিদাদা যেন গায়েব হয়ে গেছে, তাকে গতকাল দুপুর থেকে দেখছি না। তার উপর তার মোবাইলও বন্ধ। এই বাড়ির মালিক জয়চাঁদ লোকটা সুবিধের না। হরিদাদা বলতো লোকটা নাকি ওর বউয়ের ওপর খুব চোটপাট করে। ওর অনেক গোপন কথা হরিদাদা জেনে ফেলেছিল। আমাকেও কিছু কিছু বলতো, তাই ভয় হচ্ছে লোকটা হরিদাদার কোনো ক্ষতি না করে ফেলে। তাই হরিদাদার খোঁজে আমি এত রাতে চুপিসারে ঢুকেছি। ভিকি বলে উঠল, আমারও তো বড্ড ভয় হচ্ছে, ও হরির সাথে আমার লিলিরও না ক্ষতি করে দেয় ও মানুষটা। বাড়িটা বড্ড স্তব্ধ। লিলি সকালেই বলেছে ওর মোবাইলটাও নাকি কেড়ে নিয়েছে জয়চন্দ্র। কোচিকে ছেড়ে দিল দুজনেই। কোচি বলল, ভেতরে ঢুকবো কি করে সেটাই ভাবছি। জনি বলল, সেটা আমি দেখছি, কিন্তু একটা কথা, তোমরা তোমাদের লিলি হরি যাকে নিয়েই যা ইচ্ছা করো, কিন্তু আমার ব্যাপারে নাক গলাবে না। পুলিশের কাছে যেন আমার নাম না পৌঁছায়। জনির কথায় দুজনেই রাজি হলো। জনি বাড়ির পশ্চিম দিকে একটা জানলার কাছে গিয়ে নিচ থেকে উঁচু হয়ে জানলার পাল্লা ধরে টানল, কিন্তু কোনো ফল হলো না।
এদিক ওদিক দেখতেই একটা নিচু জানলা সে দেখতে পেল। ওই জানলাটায় অন্য জানলাগুলোর চেয়ে নিচু। সহজেই তার পাল্লা ধরে একদিকে ঠেললেই সেটা সরে গেল। জনি হেসে ভিকিকে লক্ষ্য করে বলল, তোমার লিলি ম্যাডাম দারুণ কাজ করেছেন। একেবারে সবচেয়ে সহজ জানালাটাই খোলা রেখেছেন। গড়াদও নেই জানালায়। আমরা তিনজনে অনার্সেই ঢুকে যেতে পারবো। আর তুমি কিনা ভিকি দাদা এই সহজ ঢোকার পথটাই খুঁজে পাচ্ছিলে না। তিনজনে অনায়াসে ওই জানলা দিয়ে ভেতর ঢুকে গেল। ঘরে ঢুকে কিছু সময় অন্ধকারে নিজেদের চোখ সরিয়ে নিল তিনজন। সারা বাড়ি মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। কোচি বলল, হরিদাদা বলেছিল ছাদে ওঠার সিঁড়ির একদিকে একটা খালি জায়গা, একটা খাটিয়ায় ও নাকি শোয়। তার পাশেই করিডোরের দিকে নাকি ল্যাবরেটরির দিকে যাওয়ার রাস্তা। আমি সেই দিকে এগোচ্ছি, তোমরা তোমাদের মতো এগো। এখন থেকে বেরোবার আগে শুধু আওয়াজ দিও। কোচি অন্ধকার হাতড়ে বাড়ির পূব দিকে চলে গেল। ভিকি বলল, লিলি বলেছিল ওদের বেডরুম নাকি ওই জানলা থেকে সোজা সামনের দিকে। আর দিনের বেলা কয়েকদিন এসে আমিও দেখেছি, সামনের দিক দিয়ে সোজা এগোলেই বেডরুম পাওয়া যাবে। ওইখানে একটা আলমারি আর একটা সিন্দুকও আছে, তোমার কাজে আসতে পারে। জনিরও কথাটা মনে ধরল। দুজনেই কিছুটা হাতড়ে কিছুটা হামাগুড়ি দিয়ে বেডরুমের দরজা পর্যন্ত পৌঁছালো। তবে বেডরুমে ঢুকতে গিয়েই প্রথম বাধাটা পেল দুজনে। কিছুতে একটা পাহড়কে সামনে আছাড় খেতে খেতেও কোনো রকমের সামলে নিল ভিকি। জনি সময় মতো তাকে ধরে ফেলেছিল বলে আছাড় খাওয়া থেকে বেঁচে গেল সে। জনি তাড়াতাড়ি তার সঙ্গে থাকা ছোট টর্চটা জ্বালালো। দুজনে দেখল মেঝেতে উপুর হয়ে পড়ে আছে কোনো এক নারী শরীর। ভিকি দেখা মাত্রই উগ্রীব হয়ে তাকে চিৎ করতেই দেখতে পেল যে সে আর কেউ নয়, সে লিলি। প্রথমটা তো ভিকি ভাবল লিলি হয়তো মরেই গেছে, কিন্তু দ্রুত জনি তার নারী দেখে বলল, বেঁচে আছে। ভিকি বলল, দ্রুত এর চোখে মুখে জল দেওয়া দরকার, আমি নচ্চার জয়চন্দ্রকে ছাড়বো না। জনি চারিদিকে তাকিয়ে বলল, কিন্তু সেই বেটা জয়চন্দ্রকে ত্রিসন্ধ্যার দিকে বাসার ঘরে মদ্যপান করতে দেখেছিলাম। ওই পথেই তো আমরা এলাম। ওই কাউকে তো দেখতে পেলাম না। সে লোক কোথায়? জনির কথা শেষ হওয়া মাত্রই কে যেন তার পিছন থেকে মাথায় এক জোর বাড়ি মারল। জনি মুখ থুবড়ে জ্ঞান হারালো। পেছন থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো, জয়চানকে ডাকার সাথে সাথে জয়চান হাজির। শয়তান পাজি! বলে উঠে দাঁড়িয়ে তাকে আক্রমণ করতে গেল ভিকি। কিন্তু তাকে অবাক করে হঠাৎই চোখ খুলল লিলি, এবং ভিকি কিছু করার আগেই তার চোয়ালে আছড়ে পড়ল এক মোক্ষম ঘুষি। ঘুষিটা চালিয়েছে লিলি, এবং সাথে সাথেই ভিকি কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ল। লিলি দ্রুত উঠে ভিকির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে একেবারে প্রহারেণ ধনঞ্জয় করে ফেলল। ভিকি এতটাই অবাক হয়ে গেল যে সে নিজের আত্মরক্ষা করতেও ভুলে গেল। লিলির মার খেয়ে দ্রুত সংজ্ঞা হারাতে বিশেষ সময় নিল না ভিকি। জনির যখন জ্ঞান ফিরে এলো তখন সে দেখল তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কোনো মতে সে নিজের চোখ খুলতে পারল। সে দেখল মেঝেতে ভিকি পড়ে আছে, তার ওপর কেরোসিন ঢালা রয়েছে। সারা ঘর জুড়েই কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে। জনি বড় বড় চোখ করে তাকালো। তার সামনে সব কিছু প্রথমে ঝাপসা ছিল, তারপর আস্তে আস্তে তার চোখের দৃষ্টি স্পষ্ট হলো। তার সামনে রিভলভার উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে লিলি। একটু পরেই জয়চাঁদের দেখা পাওয়া গেল। জয়চাঁদ ঘাড়ে করে একটা দেহ বয়ে নিয়ে ভিকির পাশে শুইয়ে দিল। দেহটা একটি অল্প বয়সী মেয়ের। বয়সের দিক দিয়ে সে লিলির কাছাকাছি হবে। সেই দেহের ওপরে
কেরোসিন ঢাললো জয়চাঁদ। আর ল্যাবরেটরির গোপন ঘরে যে হরিকে রাখা হয়েছে তার কি হবে? সারা বাড়ি আগুনে ঝলসে গেলে সেও পুড়ে মরবে। আমাদের কাজ হাসিল, তাই জীবজন্তুগুলোকে বাঁচিয়ে রাখার আর কোনো দরকার নেই। এখানে কোনো প্রমাণও থাকবে না, এই মেয়েটির দেহ আর কাজেও লাগবে না। সব প্ল্যান মাফিক হয়েছে। আমি ইচ্ছে করেই এই কলগাল মেয়েটিকে টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছিলাম। আমরা যে খতরনাক জৈব রাসায়নিক অস্ত্রটি তৈরি করতে চেয়েছি তাতে এই মেয়েটির শরীর খুব কাজে দিয়েছে। সেই ভয়ঙ্কর সিরাম এখন আমাদের হাতে। যে কোনো জলে তার এক ফোঁটা মিশিয়ে দিলেই জল এমন বিষাক্ত হয়ে যাবে যে সেই জল খেতেও হবে না, কারোর গায়ে ছিটিয়ে দিলেই অ্যাসিডের মতো কাজ করবে। একটা সাপ আর দুটো খরগোশকে ওই সিরাম মেশানো জলে চোবানোর পর কি হয়েছে তা তো তুমি নিজের চোখেই দেখেছ। তুমি এই দোকানের মালিকটাকে ফাঁসিয়ে খুব ভালো কাজ করেছ। এর চেহারা উচ্চতার সঙ্গে আমার চেহারা উচ্চতার যথেষ্ট মিল রয়েছে। তেমনি এই মেয়েটির দেহে আগুন লাগলে তাকে তোমার দেহ বলে চালিয়ে দিতে অসুবিধা হবে না। হরির দেহ থাকছেই, বেটা যে আসলে গুপ্তচর সেটা আগে বুঝতে পারিনি। তুমি মোক্ষম সময় ওর ঘরের রিভলভারটা ট্রান্সমিটারটা আবিষ্কার করলে, তাই নইলে ও বেটা আমাদের সব প্ল্যান ভেস্তে দিত। এবারে এই সিরাম আগামীকাল কোনো একটা জলাশয়ে জলে মিশিয়ে কিছু মানুষকে মেরে আমরা এদেশের সরকারকে ব্ল্যাকমেল করব। আমাদের অস্তিত্ব কেউ টেরও পাবে না, কারণ এ বাড়িতে পাওয়া ঝলসানো লাশ সবই আমাদের ডেড বডি বলেই মনে করবে। টাইগারের সঙ্গে আমার ডিল হয়ে রয়েছে। সরকারকে ব্ল্যাকমেল করে টাকা সিকিউর করে নেবার পর এই ফর্মুলা মোটা অঙ্কের বিনিময় টাইগারের গ্যাংকে দিয়ে দেব। দিয়ে আমরা এই দেশ ছেড়ে চলে যাব বিদেশে। সেখানে গিয়ে বাকি জীবন আরামে কাটাবো। কেউ আমাদের ছুঁতেও পারবে না। আর টাইগার আমার এই আবিষ্কারের জোরে এই দেশকে সম্পূর্ণ বরবাদ করে দিতে পারবে। বলেই একটা ক্রূর হাসি হাসল জয়চাঁদ বর্মন। লিলি বলে উঠল, আর এই চোরটার কি হবে? এ তো অতিরিক্তভাবে এখানে মরতে চলে এসেছে। জয়চাঁদ বলল, আরে কোনো কিছুই প্ল্যানের বাইরে নয়। এই জবে থেকে আমাদের উপর নজর রাখতে শুরু করেছে তবে থেকে আমিও এর খোঁজ খবর নিয়ে রেখেছি। আরে এ বাড়িতে আগুন লাগবে, লোকজন মরবে, আর তার জন্য কেউ দায়ী থাকবে না। এই কলগাল মেয়েটাকে এই বাড়িতে ঢুকতে কেউ দেখেনি, কিন্তু এই চোরটার উপস্থিতি সবাই জানবে। এর ব্যাগে আমার কিছু টাকা গয়না ভরে দিয়েছি। সেগুলো ভস্মীভূত হওয়ার পরও তার অবশিষ্টাংশ আমাদের কাজ হাসিল করে দেবে। প্রমাণ হবে এই লোকটাই চুরি করতে এসে আমাদের খুন করে প্রমাণ সরাতে বাড়িতে আগুন লাগিয়ে পালাতে গিয়ে নিজেও কোনোভাবে নিজের জালে ফেসে গিয়ে নিজেও পুড়ে মরেছে। ব্যাস, আর কোনো অসুবিধা নেই। এবারে তাড়াতাড়ি আগুন লাগিয়ে দাও। জনির কানে সব কথাই গেছে। সব শুনে সে শিউরে উঠেছে। নিজেকে বাঁধনমুক্ত করার চেষ্টা শুরু করেছে সে। জনি দেখল মেঝেতে পড়ে থাকা ভিকির শরীরও একটু একটু করে নড়ে উঠছে, কিন্তু তারা বাঁচবে কি করে? হঠাৎই একটা শব্দ পাওয়া গেল দরজার বাইরের দিক থেকে। শব্দটা জয়চাঁদ আর লিলির কানেও গেছে। দুজনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল বেশ কয়েকটা ইঁদুর ঘরের মধ্যে ঊর্ধ্বশ্বাসে ঢুকে আসছে। তারা কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকটা বড় আকারের সাপ ইঁদুরগুলোকে অনুসরণ করে তাদেরকে ধরতে ঘরের মধ্যে এঁকে বেঁকে ঢুকে এলো। লিলি বলে উঠল, আরে এরা ল্যাব থেকে বেরিয়ে কি করে? আরও একটা সাপ দ্রুত এঁকে বেঁকে ঢুকে এলো ঘরের মধ্যে। লিলি আর জয়চাঁদ অপ্রস্তুত হয়ে পড়ল। লিলি রিভলভার উঁচিয়ে গুলি করতে গেল তার দিকে ধেয়ে আসা একটা সাপকে, কিন্তু লিলি কিছু করার আগেই হঠাৎই দরজার আড়াল থেকে একজন ঝাঁপিয়ে পড়ল তার ওপর। জয়চাঁদ আক্রমণকারীকে বাধা দিতে যেতে তাকেও আক্রমণ করলো আরও একজন। জনি দেখল
তারা আর কেউ না, হরি আর কোচি। হরি লিলিকে কবজা করে তার হাতে রিভলভার তুলে দিল, আর অন্যদিকে কোচি বেশ সহজেই জয়চাঁদকে মেরে ধরে তাকে কবজা করে ফেলল। হরি লিলিকে আর রিভলভারের নিশানায় রাখলো। কোচিও পর্যুদস্ত জয়চাঁদকে লিলির দিকে ঠেলে দিয়ে দ্রুত ছুটে এসে জনিকে বাঁধন মুক্ত করলো। সাপ দুটোর একটা তখন একটা ইঁদুরকে ধরেছে, অন্যটা গিয়ে দংশন করা শুরু করেছে মেঝেতে পড়ে থাকা কলগাল মেয়েটির লাশকে। কোচির নির্দেশে জনি গিয়ে দ্রুত জ্ঞান ফিরে আসতে থাকা ভিকিকে টেনে হিঁচড়ে ঘরের বাইরের কম্পাউন্ডে নিয়ে গেল। হরি তখন রিভলভারের নিশানায় রেখে লিলি আর জয়চাঁদকে ঘরের বাইরে যেতে বাধ্য করলো। কোচি সবার পেছনে সাপ দুটোর দিকে নজর রেখে ঘর থেকে বেরিয়ে দ্রুত ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। তারপর সবাইকে নিয়ে তারা বাড়ির কম্পাউন্ডে চলে এলো। ভিকির জ্ঞান অনেকটাই ফিরে এসেছে, তাকে ধরে ধরে কোনো মতে বাড়ির কম্পাউন্ডে নিয়ে এলো জনি। তখনই রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ফেলে সাইরেনের আওয়াজ তুলে বেশ কয়েকটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির গেটের সামনে। কোচি বলে উঠল, বসের ফাটাফাটি টাইমিং। গাড়িগুলো থেকে বেশ কয়েকজন সশস্ত্র অফিসার নেমে এলেন। তাদেরকে লিড করে বাড়ির মধ্যে ঢুকে এলেন গোবর্ধন গড়গড়ি এবং তার সঙ্গে মলি সহ আরও কয়েকজন লেডি অফিসার। গোবর্ধন এগিয়ে এসে হরি আর কোচিকে আলিঙ্গন করলেন। হরি তার হাতে একটা শিশি তুলে দিয়ে বলল, এটা জয়চন্দ্রের আবিষ্কার করা এক ভয়ঙ্কর সিরাম, এক মারাত্মক জৈব রাসায়নিক অস্ত্র। এরকম আরও কয়েকটা শিশি আছে যেগুলো এরা এই কম্পাউন্ডের পেছনের দিকে রাখা কয়েকটা লেদার ব্যাগে ঢুকে রেখেছে। এদের গবেষণা সফল হলেও এদের ভয়ঙ্কর পরিকল্পনা আমরা সফল হতে দিইনি। তোমাদের জন্য আমি সত্যিই গর্বিত। বলে হরির পিঠ চাপড়ে দিলেন গোবর্ধন গড়গড়ি। সব কিছু দেখে জনি তখনও হাঁ হয়ে রয়েছে। তার কাছে এগিয়ে গিয়ে কোচি বলে উঠল, হাঁদারাম, এখনও কিছু বোঝার বাকি রয়েছে তাই তো? হরিদা আসলে আমাদের ইন্টেলিজেন্সি বিভাগের বেস্ট এজেন্ট ইগল। ইন্টারপোল আর ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের কাছে খবর ছিল বিদেশ থেকে ফেরা এক ধুরন্ধর জিনিয়াস কিন্তু ক্রিমিনাল মাইন্ডের এক বিজ্ঞানী আমাদের দেশের বিরুদ্ধে নাশকতামূলক কোনো পরিকল্পনায় কোনো ভয়ঙ্কর গবেষণার মাধ্যমে রূপায়িত করতে চলেছে। বিভাগের নির্দেশে তদন্তে নামেন এজেন্ট ইগল। জয়চাঁদকে টার্গেট করেন তিনি। এদের চাকর সেজে এদের সঙ্গে ভিড়ে যান। তদন্তের ব্যাকআপ হিসাবে ইগলের সঙ্গে যোগাযোগ রাখার কাজ আমাকে দেওয়া হয়। আমি এখানে গ্যারেজে হেল্পারের কাজ নিয়ে আসি। আমরা চায়ের দোকানে আর ক্লাবের রোয়াকে দেখা করে ইনফরমেশন আদান প্রদান করতাম। আমাদের কথা হতো এমন ভাষায় যাতে তোমাদের মতো গবেট লোকজন আসল কথা ধরতে না পারে। আমাদের কথা শুনে তুমি ভাবলে আমরা ওই বাড়িতে থাকার টাকা গয়নার কথা বলছি। আসলে এর মাধ্যমেই এজেন্ট ইগল আমাকে জানাতো যে কী ধরনের ভয়ঙ্কর গবেষণা ওই বাড়িতে চলছে আর কিভাবে এদের বিরুদ্ধে আমরা অপারেশন প্ল্যান করব। শেষ ধাপে এসে ওরা এজেন্ট ইগলকে ধরে ফেল। সেটা বুঝতে পেরেই আমি আজ চুপিসারে ওই বাড়িতে ঢুকেছিলাম। তোমার ওপরও আমি নজর রেখেছিলাম, কারণ আমাদের আশেপাশে তোমাকে অনেকবার ঘুরঘুর করতে দেখেছিলাম। কিন্তু ভিকিও যে আজ ওই বাড়িতে ঢুকবে সেটা আমি বুঝতে পারিনি। এজেন্ট ইগলের কথায় সেটা আমাকে বলেছিল যে ওই বাড়িতে একটি মেয়ের লাশ আছে যাকে ওরা কেমিক্যাল দিয়ে পচন ধরা থেকে রক্ষা করে রেখেছে। আমি আমাদের বিভাগকে জানিয়ে পরিকল্পনা করেই আজ বাড়ির ভেতর ঢুকেছিলাম। ল্যাবে ঢোকার উপায় হরিদা মানে এজেন্ট ইগল আমাকে আগেই বলেছিল। তাই তোমরা যখন বেডরুমের দিকে এগোলে আমি কায়দা করে ল্যানের দিকে যাই। হরিদার মারফত আগে থেকেই জানতাম ল্যাবের মধ্যে গোপন কোটরটা কোথায় আছে, তাই চুপচাপ লুকিয়ে অপেক্ষা করছি। জয়চাঁদ মেয়েটির লাশ বের করে নিয়ে যেতেই আমি আড়াল থেকে বেরিয়ে ওই গোপন জায়গায় ঢুকে হরিদাকে উদ্ধার করি। তারপর ইঁদুর আর সাপ ছেড়ে দিয়ে ওদের কনফিউজ করে ধরে ফেলি। বাকিটা তো তুমি ভালোভাবেই জানো। জনি শুধু বলল, আপনি তাহলে কে? আমিও একজন এজেন্ট। জনি আবার বলল, কে এজেন্ট?
কি এজেন্ট আপনি? যেভাবে লুকিয়ে কাজ হাসিল করলাম তাতেই তো আমার পরিচয় জানা উচিত তোমার। আমাদের আসল নাম তোকে জানতে নেই, বিভাগে আমার পরিচয় এজেন্ট ককরোচ হিসাবে। আর শোলা, যে যে কোনো জায়গায় লুকিয়ে ঢুকে কাজ হাসিল করে আবার বেরিয়ে আসতে পারে। জনি বোকার মতো আবার জিজ্ঞেস করলো। আমার কি হবে? কোচি ওরফে এজেন্ট ককরোচ বলে উঠল, এই যাত্রা তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের এই অপারেশনে তুমি অনেকটাই সাহায্য করেছো। আর তুমি যদি চুরি ছেড়ে দিয়ে ভালো কাজ করতে চাও তাহলে আমাদের ইনফরমারদের দলে তোমাকে ভর্তি করে নিতে পারি। আর শোলার সাগরেদ ছাড়পোকা হয়ে কাজ করতে চাইলে বলো। ওয়ান্স ইন আ লাইফ টাইম চান্স, অফার ক্লোজেস সুন। ভেবে জানাও। জনি হাঁ মুখ নিয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো। ততক্ষণে অপরাধীদের হাতে হাত করা পরিয়ে গোয়েন্দা অফিসাররা তাদেরকে সঙ্গে আনা ভ্যানে তুলে ফেলেছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্স আর ফরেন্সিক দলও অকুস্থলে পৌঁছে গেল। বেচারা ভিকি জ্ঞান ফিরে পেয়ে বুঝতে পেরেছে লিলি আসলে তাকে ভালোবাসার জালে ফেলে ফাঁসিয়ে তাকে ব্যবহার করেছে। জীবনের প্রথম প্রেমে এত বড় একটা আঘাত পেয়ে ভিকি তাই কেঁদে ফেলল। তবে যেহেতু তার প্রাণ প্রায় মৃত্যুমুখ থেকে বেঁচে এসেছে, তাই উপস্থিত কেউই তার হৃদয় ভাঙার কান্নাকে খুব একটা প্রশ্রয় দিল না। শুনছিলে আর শোলা, রচনা শ্রী দেবাশিস মজুমদার। আজকের গল্পে বিভিন্ন চরিত্র অভিনয় করেছে গোবর্ধন গড়গড়ি, পীযূষ, জয়চাঁদ, শুভঙ্কর, মলি, শ্বেতা, লিলি, পূজা, জনি, নীলেশ, ভিকি, রাজ, হরি, সমীর। গল্প পাঠে এবং কোচির ভূমিকায় আমি অরূপ। অসংখ্য ধন্যবাদ লেখক শ্রী দেবাশিস মজুমদারকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। এইবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভীষণ পরিমাণে শেয়ার করো। জেনে রাখবে আমাদের গল্প সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে এবং বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য অন্যদেরকেও বলো যেন সাবস্ক্রাইব করে। তাহলে এখনকার মতো বিদায়, ফিরছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রাখো BSX 2.0। বিদায়, শুভরাত্রি।